মৌসি আপু তো তাসনিন ভাইকে সহ্যই করতে পারে না, আর তাদের হবে বিয়ে। মুনতাহা বেগম বড় ভাই ভাবির দিকে একবার তাকিয়ে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু মস্তিষ্কে বাধা দিচ্ছে। মুনতাহা বেগম বসা থেকে উঠে বাড়ি চলে আসলেন। এইটুকু সময়ের মধ্যে কি একটা অবস্থাই না সৃষ্টি হলো। তাসিন যেমন জেদি, মৌসি তার দ্বিগুণ জেদি। মৌসি তো তাসিনকে দু চোখেই সহ্য করতে পারে না। মৌসির ধারণা তার মা তার চেয়ে ভাইয়ের ছেলেকে বেশি ভালোবাসে। এইটা নিয়ে যত হিংসা তার মনে। মুনতাহার মন এইটা বলে, কিন্তু এর পিছনে দুজনের এমন সাপে নেউলে সম্পর্কের কারণ একমাত্র তিনজনই জানে। তাসিন নিজের ঘরে গিয়ে তন্ময়কে কল দিল। মৌসির কাছ থেকে কি ফিডব্যাক পাবে আল্লাহ জানে। টেনশনে পাগলের মতো অবস্থা তার। তাসিন তন্ময়কে কল দিয়ে পুরো ঘটনাটা শেয়ার করলো। এতদিন একটা কাজের কাজ করেছিস বেটা, বুকে পাঠা আছে দেখছি। ভাইরে, চিনতে আমার জ্বর চলে আসছে। এই মুহূর্তে বুকের পাঠা ফুটুস করে চুপসে ফেললি, এই সাহস নিয়ে দেশ চালাবি? তাসিন ঘরে পায়চারি করছে। মৌসির ব্যাপার নিয়ে কারো কথা সে তোয়াক্কা করে না, কিন্তু সেই মৌসি যদি বিপরীতে যায়। তাসিন চিন্তিত মুখে বলল, শালা তুই মজা নিস না। আমি আসবো নাকি? এই মুহূর্তে তন্ময়ের এই বাড়িতে যাওয়ার একটুও ইচ্ছা নেই। মন মানসিকতাও ভালো না। তারপরেও বন্ধুকে সাহস দেওয়া তার একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তাসিন এখন আসতে না করে দিল। এমনিতেই অনেকটা রাত হয়েছে। আহসানুল চৌধুরীর সাথে নীরবে যুদ্ধ চলছে তাহমিনা চৌধুরীর। ছেলের মুখের বড় বড় কথার জন্য তার বাবাকেই দায়ী করছেন তিনি। বাবার সাথে না থাকলে ছেলের এত বড় সাহস হয় কিভাবে? এইটাই এখন তাহমিনা চৌধুরীর ভাবনা। আহসানুল চৌধুরী খুবই শান্ত স্বভাবের মানুষ। তিনি ঝামেলা, মোটা কথা পছন্দ করেন না। নিরিবিলি একজন মানুষ তিনি। যৌথ একটা পরিবার। এতগুলো বছরে কখনো এই বাড়িতে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়নি কারোর সাথে। এইদিকে আফিয়ার এঙ্গেজমেন্ট নিকটে, তার উপর নতুন করে একটা ঝামেলা। মৌসিকে বাড়ির সবাই প্রচণ্ড ভালোবাসে। অন্য সময় হলে তাসিনের মুখে এমন একটা কথা শুনে বাড়ির সবাই আনন্দে নাচানাচি করত, কিন্তু এমন একটা পর্যায়ে ব্যাপারটা খুশি হওয়ার চেয়ে চিন্তাই বেশি। তাহমিনা চৌধুরী ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কেটে একাকার। এভাবে কান্নাকাটি করছো কেন? তাহমিনা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন, বাবাকে কি বলবো, কিভাবে তার আবদার না করব? তোমার ছেলেটা তো মুখের উপর না করে বলে চলে গেছে, একবারও আমাকে বুঝলো না। আহসানুল চৌধুরী তাহমিনাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তাহসিনের সামনাসামনি কথা বলো, কান্নাকাটি না করে ছেলেকে বোঝাতে হবে। তাহমিনা চৌধুরী নাক টেনে বললেন, তুমি তো তোমার ছেলেকে একটা কথাও বলবে না, তাকে বাধাও দিলে না। এতদিনে তোমার ছেলে বলে লাফাতে, আর এখন যে কথা বলছে না, আমার ছেলে হয়ে গেল। তাহমিনা চৌধুরী নাক টেনে বললেন, আমার ছেলে হলে আমার কথা শুনতো। আচ্ছা, এখন তর্ক করার সময় নয়। তুমি তাহসিনের সাথে কথা বলো, তারপর আমি তো আছি, বাকিটা আমি দেখছি। তাহমিনা করুণ হৃদয়ে মুখ ভার করে আবারও বললেন, তাসিন কেন মুন্সির কথা বলল? এমন কথা আগে তো কখনো শুনিনি। বলল তো, এতদিন কেন বলল না? তাহলে তো বাবাকে এই ব্যাপারে আশা দিয়ে আসতাম না। এত কিছু ভাবার সময় এখন না। তাহমিনা, তাহসিনের সাথে কথা বলো, তুমি ভালো করে বুঝলে। আমাদের লুবনাও তো দেখতে শুনতে খারাপ না। আহসানুল চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে যাকে বিয়ে করার কথা বলছে, সেও কিন্তু নামকরা গায়িকা তাহমিনা। তাহমিনা চৌধুরী শুনেও না শোনার ভান করে বললেন, আমার সাথে তুমিও আশিনের কাছে চলো। আহসানুল চৌধুরী আর তাহমিনা তাহসিনের ঘরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, তখনই তাহসিন দরজায় নক করলো। তাহসিনকে দেখে তাহমিনার মনটা হালকা হলো। সে ভাবলো তাহসিন হয়তো তার মায়ের অবস্থাটা বুঝতে পেরেছে, কিন্তু হলো তার উল্টোটা। তাহসিন এসে বলল, আব্বু, তুমি আগে ফুপার সঙ্গে কথা বলে নিও, তারপর ফুপির কাছে যাও। ফুপাকে আগে জানানো দরকার। তাহমিনা চৌধুরীর মুখটা আগের চেয়ে বেশি মলিন হয়ে গেল। আজ তার ছেলেকে সে চিনে উঠতে পারছেন না।
যেই ছেলে একটু মন খারাপ দেখলেই পিছু পিছু হাঁটতো, কারণ জানার জন্য মরিয়া হয়ে উঠত, সেই ছেলে আজ মায়ের মন খারাপ দেখেও নির্লিপ্ত। চোখ দুটো যেন কালো কাপড়ে বেঁধে রেখেছে। মন খারাপের সাথে রাগ অভিমানের মিশ্রণে বড়সড় একটা বিস্ফোরণ ঘটল। তাহমিনা চৌধুরী তাসিনের গালে সজোরে একটা থাপ্পড় বসালেন। আহসানুল চৌধুরী বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। তাসিন চোখ তুলে তাকালো। তাহমিনা আক্রোশে ফেটে পড়লেন, উচ্চস্বরে বললেন, নির্লজ্জার মতো নিজের বিয়ের নিয়ে মাতামাতি করছো, লজ্জা করছে না তোমার? মা হয়ে সম্মানটাও মাটিতে মিশে চাও? তাহমিনার চিৎকারে পুরো বাড়ির মানুষ তাহমিনার ঘরে। সবাই জেগেই ছিল। তাহসিন আর মৌসির বিষয় নিয়ে আলোচনা করছিল। তাহসিনের মেঝমা আর ছোট মা এগিয়ে গিয়ে তাহমিনাকে শান্ত করার চেষ্টা করলেন। তাহমিনা অশান্ত হয়ে বললেন, এতদিন পর বাবা সম্পর্কে পেয়েছে, নিজের করা ভুল থেকে মাপ পাওয়ার কারণে পেয়েছি। তিনি একটা আবদার করেছে, সেটা যদি না রাখতে পারি, ওই আবদার আমার আর জন্মেও কাটবে না। ওই ছেলেকে কিভাবে বোঝাবো আলিয়া? লোবনাকে বিয়ে করলে নানুর সাথে তোমার করা অন্যায়ের ক্ষমা হয়ে যাবে, তাই তো? তাহমিনা দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, যাবে। সম্পর্কটা আরো মজবুত হবে। নিজের অন্যায় করার ভার থেকে শান্তি পাবো। তাহসিন আগের চেয়ে আরও শান্ত গলায় বলল। বাবাকে বিয়ে করে অন্যায় করেছিলে তুমি? তাহমিনার কণ্ঠ নিচু হলো। অন্যায় কেন করব? তাহলে তুমি অন্যায়ের ভার থেকে শান্তি পাবে কেন বলছো? যেটাকে তুমি অন্যায় বলেই মনে করো না, সেখানে কিসের ভার থেকে শান্তি পেতে চাও বলো আমায়? তাহমিনা এর উত্তর খুঁজে পেলেন না। তাহসিন আবার বলতে শুরু করলো, তোমার বাবার মনে যতক্ষণ নাতি নাতনিকে নিয়ে এত আশা, সে আশা নিয়ে এতদিন কেন আসলো না আমার কাছে? কেন পরিবারের কাউকে দিয়ে হলে এতগুলো বছরে তোমার একটা খোঁজ নিল না? তাহমিনা মিনমিনে কণ্ঠে বললেন। বাবা আসতে তো বলছিলেন। তাহসিন আবার ক্রোধ নিয়ে বলল, লোবনা আমার 2-1 বছরের ছোট হবে, এর বেশি না। আর তোমার বাবার বাড়িতে মেয়েদের 18 বছর বয়সের মধ্যেই বিয়ে হয়ে যায়, টেনে টুনে 20 পর্যন্ত যায়। আর লোবনার সেখানে 27+। এতদিনেও কি তোমার বাবার আসার সময় হয়নি তোমার কাছে? কেন তোমার আশাতে বসেছিলেন তিনি? তোমার চোখের পানি দেখে কত বন্ধুবান্ধব নিয়ে খোঁজ নিতাম। তোমার চোখের পানি দেখে কত বন্ধুবান্ধব দিয়ে খোঁজ নিতাম। মির্জা বাড়িতে তোমার কতর কট্টুক আছে। তাদের কথা বলা অনুযায়ী 5% আশা করার মতো সম্পদ আবার কানে আসেনি। না হয় তোমার ছেলে তোমার কান্না দেখে তোমাকে এই বাড়িতে বসিয়ে রাখতো না, মাথায় করে নিয়ে যেত তোমার বাবার কাছে। তোমার বাবার কাছে তুমি মৃত, এটা মানুষকে বলে বেড়ান তিনি। আমার বাবা না হয় সে সময় বেকার ছিলেন, এখন যে আমার বাবার আছে, তাকে তোমার এই জমিদার বাবার আছে? এতদিনে হয়তো এদিক সেদিক শুনেছেন আহসানুল চৌধুরী কোন পর্যায়ে গিয়েছেন। এখন এত কিছু শুনে তার মৃত মেয়ে তার কাছে জীবিত হয়ে উঠল, তার মনে মায়া জন্মালো। এতদিন কোথায় ছিল এই মায়া? সবাই নীরব। বাড়ি জুড়ে নিস্তব্ধতা। কারো মুখে কোনো শব্দ নেই। এতক্ষণ কথার ঝংকারে জ্বলে ওঠা বাড়ি ক্ষণিকের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে। তাসিন আবার কথা শুরু করলো, এবার আসি মৌসির ব্যাপার নিয়ে। তাকে নিয়ে ভাবনা আমার এই নতুন না। তাকে নিয়ে যখন থেকে ভাবনা, তখন সে দেশ বিদেশে পরিচিত মুখ ছিল না, না গাইতো দর্শকদের সামনে, আর না ছিল ফিল্মের পর্দায়। আর আমি আমার সব বিষয়ে তোমাদের সিদ্ধান্ত মাথা বেঁধে নেব, কিন্তু একটা সিদ্ধান্ত আমার নড়চড় হবে না। কিছু সময় পর তাসিন তাহমিনার পায়ের কাছে বসে মাথাটা নিচু করে বলল, আম্মু, মৌসিকে তোমরা সবাই খুব ভালোবাসো, আমি জানি। আমি চাই তোমরা মন থেকে তোমাদের ছেলের খুশি মনে করে তার খুশিকে তোমাদের ঘরের সম্মান দিয়ে নিয়ে আসো। আমার আর কিছু চাও নেই, কখনো তোমাদের অবাধ্য হয়নি, আজ অবাধ্য হতে দিও না প্লিজ আম্মু। তাহমিনা চৌধুরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তাহসিনের মেঝো চাচা, ছোট চাচা, আফিয়া, রশনি, বিহান সবাই তাহমিনার সামনে তাহসিনের মতো করে বসে পড়ল। তাহসিন এখনও মাথা নিচু করে বসে আছে। বাড়ির সবার চোখে একটাই চাহনি, একটাই চাওয়া তাহমিনা হ্যাঁ বলুক। সবার একাগ্রতা দেখে তাহমিনা আর চুপচাপ থাকতে পারলেন না। মৌসিকে সেও ভীষণ ভালোবাসে। তাহসিন এটা আগে বললে তাহমিনা চৌধুরী সবচেয়ে বেশি খুশি হতেন, কিন্তু পরিস্থিতি একটু ভিন্ন তার স্বাদ দিল।
তাহমিনা তাহসিনের মাথায় হাত রাখলেন, তাহসিনকে ধরে উঠিয়ে বললেন, খুবই শীঘ্রই ঘরে বউ আনবো। বাড়ির সবাই একসাথে আনন্দে লাফিয়ে উঠল। তাহসিনের ছোট মা দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়ে এসে সবাইকে মিষ্টি মুখ করালেন। আফিয়ার বিয়ের উপলক্ষে এক আনন্দ, নতুন করে আরেকটা আনন্দ যুক্ত হলো। কিন্তু তাহসিনের মাথা থেকে চিন্তা কমলো না। তার বড় চিন্তা মৌসিকে নিয়ে। তিহার নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে। এত চেঁচামেচিতেও তার বের হতে ইচ্ছে হলো না। কপালের উপরে 2 হাত ভাঁজ করে শুয়ে রইল। চোখের কোনা বেয়ে তপ্ত পানি গড়িয়ে পড়ছে বালিশে। বুকের ভেতরটাই অস্বাভাবিক যন্ত্রণা। একটু একটু করে যত্ন করে জমানো ভালোবাসাটুকু এক তুড়িতেই উড়িয়ে নিয়ে যাবে তারই ভাই। এত কাছে থেকে কিভাবে সহ্য করবে সে? মৌসির প্রতি ভালোবাসা, এত টান, এত স্বপ্ন, সব নিমিষেই গুড়িয়ে যাবে। কিছু ভাবতে পারছে না সে। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বুকে তৃষ্ণায় চৌচির। এই ব্যথা কাকে দেখাবে সে? মৌসি খাটের উপরে উপর হয়ে শুয়ে ল্যাপটপে হ্যাকার মুভিটা দেখছিল। মুনতাহা বেগম নিজের ঘরে কিছুক্ষণ বসে স্থির হয়ে মৌসির ঘরে আসলেন। মৌসি খুব মনোযোগ দিয়ে মুভি দেখছে। মুনতাহা বেগম এসে মৌসির পাশে বসলেন। মৌসি মাকে দেখে সোজা হয়ে মায়ের কোলে শুয়ে ল্যাপটপটা পেটের উপরে নিল। মুনতাহা বেগম মৌসির মাথায় হাত বুলিয়ে দিয়ে মায়াভরা কণ্ঠে বললেন, তাসিনকে বিয়ে করবি মা? মায়ের মুখে এমন একটা কথা শুনে মৌসি ল্যাপটপ থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে গা ছাড়া ভাব করে বলল, হঠাৎ এই কথা বলছো যে? মুনতাহা বেগম পুরো ঘটনাটা মৌসিকে বললেন। মৌসি শোয়া থেকে উঠে বসল। মায়ের সাথে কোনো তর্কে যেতে চায় না সে। সোজা ল্যাপটপ নিয়ে ইমার্জেন্সি টিকিট পাওয়া যায় কিনা দেখল। যত তাড়াতাড়ি সম্ভব কানাডায় শিফট হবে সে, কাল হলে কালকেই। লানাফ লেকের পাড়ে দাঁড়িয়ে আছে, তার চোখ জোড়া লেকের স্বচ্ছ জলের উপর নিবদ্ধ। পাশে তার ছোট বন্ধু ফ্রেডো, পমেরিয়ান কুকুর, 2 পা উঁচু করে লানাফের হাঁটুতে মুখ ঘেঁষে দিচ্ছে। লানাফ নড়াচড়া বাদেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভ্যাকেশন চলছে, বন্ধুরা মিলে শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করছে। কিন্তু লানাফের মন পড়ে আছে তার প্রিয়তমার কাছে। আজ রাতে মৌসির ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছে কানাডার ফ্লাইট ধরতে। এক কাপড়ে হাতে একটা মাঝারি সাইজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়েছে সে। বাড়ির গাড়িও নিয়ে আসেনি। বাড়ির সামনে থেকে কিছুটা পথ এগিয়ে এসে মুখে মাস্ক পরে সিএনজি নিয়েছে। লাগেজ নিয়ে বের হওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছে সে। এমনকি বাবা কেউ এখনও জানায়নি যে সে বাবার কাছে যাচ্ছে। ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। গতকালই চৌধুরী বাড়ির সবাই মিলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। মামাদের সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস মৌসির নেই। বড় মামা যখন মৌসিকে পাশে বসিয়ে নিয়ে বিয়ের প্রস্তাবখানা রাখলেন, তখন মৌসি মুখ দিয়ে টু শব্দ বের করতে পারল না। বলতে পারল না সারা জীবন বনবাসে কাটিয়ে দিতে রাজি সে, তারপরও তাদের ছেলেকে বিয়ে করতে রাজি নয়। মুখের কথা দিয়ে মায়ের সঙ্গে তর্কে জড়াতে চায় না সে। একটা কথা যদি ভুলেও মৌসি মুখে দিয়ে বের করে ফেলে, সারা দিনেও তা মায়ের ফ্যাচ ফ্যাচ করে কান্না থামে না। আর প্রসঙ্গ যখন তার ভাইয়ের ছেলেকে নিয়ে, সেখানে মৌসির কথা ডাস্টবিনে তালাবদ্ধ করে রাখার মতো অবস্থা হবে। সেই কথার পছন্দ ধরলেও তার মা ফিরে তাকাবে না। তার ভাইয়ের ছেলে হলো লাখে একটা, তার মেয়ের মতো অবাধ্য নয়। এতগুলো ভালোবাসার মানুষের সামনে সে মুখে মুখে তর্ক করতে পারবে না, আর বিয়ে না করার কারণও বলতে পারবে না। তাই সে সবার অগোচরে নিজের মতো করে ভালো থাকতে চায়। পুরনো কথার ঘা সে ভুলতে পারে না, এখনও কানে বাজে তার। কোনো কথার মধ্যে যেতে চায় না, নীরবে সরতে চায় সে। আর সেইটাই করল মৌসি। ইমার্জেন্সি প্লেনের টিকিট কেটে 2 দিনের মধ্যে পাড়ি জমাচ্ছে সুদূর কানাডায়। বিয়ের বিষয়ে বাড়ির কারোর সামনে হ্যাঁ না কোনোটাই বলল না। সবাই ধরে নিল মেয়ে লজ্জায় চুপ করে আছে। তাই নিজেদের মতো করে আয়োজন শুরু করে দিল। কালকে কাবিন করে রাখবেন, তারপর আফিয়ার বিয়ের পর তাসিনদের বিয়ের অনুষ্ঠান করবেন। এই কথায় আহসানুল চৌধুরী বলে গেলেন বোনের কাছে। সন্ধ্যায় তাসিন সহ বাড়ির সবাই বিয়ের জন্য শপিংয়ে গিয়েছেন। মৌসিকে যেতে বলেছিল, কিন্তু মৌসি শরীর খারাপের বাহানা দিয়ে আর বের হলো না। তাসিন মৌসির সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু কথা বলতে পারেনি। মৌসি সেই সুযোগ দেয়নি। তাসিন জোরাজোরি না করে বিয়ের আগ
মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ভেবে রাখলো। তারপরের দিনগুলো শুধু তারই হবে। শুধু কাবিন করা হলেও টুকটাক কেনাকাটা করতেই হবে। তাসিন পছন্দ করে লাল টুকটুকে একটা বেনারসি কিনল। বাড়ির অন্যরা হাবিজাবি জিনিসগুলো কিনে নিল। এদিকে মৌসি প্লেনে উঠে মায়ের ফোনে কল দিয়ে বলল, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে, তাই দেশের বাইরে যাচ্ছি। তুমি চিন্তা করো না আমাকে নিয়ে। আর হ্যাঁ, আমি তোমার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে পারবো না। পরে কল দিব ভাই। মুনতাহা বেগম থ হয়ে বসে রইলেন। মৌসি কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে ফেলল। মুনতাহা বেগম আর মৌসির সাথে যোগাযোগ করতে পারলেন না। কানাডার টরন্টো শহরে মৌসির বাবা এনামুল শেখ থাকেন। মৌসি নিজের বাড়িতে এসে উঠল। ভ্যাকেশন বলে মৌসির বাবা বাড়িতেই ছিলেন। দরজা খুলে মৌসিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে চোখ কসলাতে শুরু করলেন। মৌসি এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, রিয়েলি মিস ইউ বাবা। এনামুল শেখ এখনও বিস্ময়ে চেয়ে আছেন। এই সময় মৌসি এখানে কিভাবে সম্ভব? আজ তো তার বিয়ে। কোনো ভ্রমে আছেন ভেবে মৌসির মাথায় হাত রাখলেন। না, তিনি মেয়েকে ছুঁতে পারছেন। এভাবে দরজার সামনে কি দাঁড়িয়ে থাকবো বাবা? এনামুল শেখ মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে আসে ডিভানে বসালেন। মৌসি যে কতটা ক্লান্ত এইটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাবার চিন্তিত মুখটা দেখে মৌসি নিজে থেকেই বলল, আমাকে একটু সময় দাও বাবা, ফ্রেশ হয়ে তোমার সাথে বিষয়টা শেয়ার করছি। তার আগে মাকে কিছু জানিও না। এনামুল শেখ শুধু মাথা নাড়ালেন। তার এখনও বিস্ময় কাটেনি। বাড়িতে কি এমন হয়েছে যে মেয়ে তাকেও না জানিয়ে সোজা তার কাছে চলে এসেছে? মুনতাহাকেও গতকাল রাত থেকে ফোনে পাচ্ছেন না। ভেবেছিলেন বিয়ে নিয়ে ব্যস্ত আছে সবাই। নিজেদের মধ্যে বিয়ে বলে এনামুল শেখের বাড়তি চিন্তাটা আর আসেনি। মৌসি ফ্রেশ হয়ে আসতে আসতে এনামুল শেখ খাবার গরম করে টেবিলে খাবার রাখলেন। মেয়ে আশায় যতটা না ভালো লাগছে তার চেয়ে চিন্তাটা বেশি হচ্ছে। তিনি মৌসির জন্য খাবার টেবিলে বসে অপেক্ষা করছিলেন। বাড়ির কাউকে কল দিতে গিয়েও দিলেন না। মৌসির মাথার তোয়ালে পেঁচিয়ে খেতে বসলো। খাওয়ার সময় একটা কথাও বলল না। মৌসির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। খাওয়া শেষ করে মৌসি বাবার মুখোমুখি বসে কিছু বলতে যাচ্ছিল। এনামুল শেখ বললেন, এখন বিশ্রাম নাও, জার্নি করে এসেছো, আমি বাড়িতেই আছি, পরে শুনবো সব। মৌসি যেন হাফ ছেড়ে বাঁচল। এই মুহূর্তে বিশ্রামটা খুব প্রয়োজন। চোখ দিয়ে তপ্ত ভাব বের হচ্ছে। মৌসি উঠে নিজের ঘরে গেল। এনামুল শেখ কোনো কাজে মন বসাতে পারলেন না। অস্থির হয়ে মুনতাহার ফোনে কল দিলেন। মুনতাহা কল রিসিভ করলো না। তারপর নওশিনের মায়ের ফোনে কল দিলে নওশিন কল ধরল। হ্যালো ম্যাম। তোমার মামুনি কোথায় মা? নওশিল কান্না জড়ানো কণ্ঠে বলল, মৌসি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে মামা। মামা নিয়েও কারোর সাথে কথা বলছে না, দরজা বন্ধ করে বসে আছেন। এনামুল শেখ বললেন, বাড়ির সবাইকে মৌসিকে নিয়ে চিন্তা করতে নিষেধ করো, মৌসি আমার কাছে এসেছে। নওশিন আতকে ওঠা কণ্ঠে বলল, মৌসি কানাডায়, আজ ওর বিয়ে। আমাকেও জানিয়ে আসেনি। বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে মামুনি? না মামা, কারোর সাথে কোনো সমস্যা, সরি রিপিট। না মামা, কারোর সাথে কোনো সামান্য কথা কাটাকাটিও হয়নি। মৌসি বিয়ে করবে না এমন কথাও কাউকে বলেনি। হঠাৎ করেই কোথাও পাওয়া যাচ্ছে না, এখন তুমি বলছো তোমার কাছে গিয়েছে। মামানি চিন্তায় ঘর থেকেই বের হচ্ছেন না। এনামুল শেখ বলার আর কিছু খুঁজে পেলেন না, শুধু বললেন, তোমার মামুনিকে চিন্তা করতে নিষেধ করো, আমি তো আছি, দেখছি মৌসির সাথে কথা বলে। এনামুল শেখ কল কাটতেই নওশিন দরজায় বাইরে থেকেই বলল, মামানি, মৌসি কানাডা মামার কাছে গিয়েছে। তুমি আর চিন্তা করো না, মৌসি ঠিক আছে। তুমি দরজা খোলো প্লিজ। নওশিনের কাছ থেকে শেখ বাড়ির সবাই শুনল মৌসি কানাডায় চলে গিয়েছে। সবাই মৌসির সেফটি নিয়ে চিন্তামুক্ত হলেও মন খারাপটা কারো দূর হলো না। একটা বিয়ে ভেঙে চলে যাওয়া কতটা যে ক্ষত, এটা ভেবে শেখ বাড়ির সবাই মনোভার করে রইলেন। সারাটা দিন মুনতাহা নিজের ঘর থেকে বের হলেন না, কারোর সাথে কথাও বললেন না। চৌধুরীর বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছেন, কেউ অফিসে যায়নি। তাসিন ভোরেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, তার বসে থাকলে চলবে না।
হাসানুল চৌধুরী বুকের সাথে হাত দুটো ভাঁজ করে মাথাটা নিচু করে সোফায় বসে আছেন। এমনটা হওয়ার তো কথা ছিল না। উৎসবমুখর পরিবেশটা এক ঝটকায় নিস্তব্ধতায় ঘিরে ধরল। অতি যত্নে, ভালোবাসায়, মায়ায় একটু একটু করে তৈরি করা ঘর এক ঝটকায় কালবৈশাখী ঝড় এসে উড়িয়ে নিয়ে গেল। যেমন সর্বহারা হয়ে যায় মানুষ, ঠিক সেইভাবে মৌসি তাদের সবার আদর, মায়া, ভালোবাসা, আশা এক ঝটকায় উড়িয়ে নিয়ে চলে গিয়ে ভিতরটা নিঃস্ব করে দিয়েছে। রাতে তাহসিন বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে গেল। তাহমিনা চৌধুরী পিছু ডাকতে গিয়েও থেমে গেলেন। ছেলের এলোমেলো পা ফেলা দেখেই বুকটা কেঁপে উঠল তার। সামনে গিয়ে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই। তাহসিন খুব শক্ত ধাঁচের মানুষ। তার কাছে মন খারাপ করে এইসব বিষয়ে সান্ত্বনা দিতে যাওয়া না সদ্য ঘায়ে নুন ছিটানো। তাহসিন নিজেই অনেক বুদ্ধিমান। সান্ত্বনা বাণী তাকে শোনানো যায় না। তাহমিনা চৌধুরী আঁচলে মুখ ঢেকে কাঁদছেন। তিনি তো বুঝতে পারছেন ছেলের বুকের মধ্যে কি ঝড় বইছে। তাহসিন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিয়ের কেনাকাটা এখনও তাহসিনেরই ঘরে। বেনারসিটা বক্স থেকে অর্ধেকটা বাইরের দিকে বের হয়ে আছে। গতকাল রাতেই তাহসিন সব ব্যাগগুলো নিজের ঘরে রেখেছিল। রাতে বেনারসিটা আরেকবার দেখার জন্য আনবক্স করছিল। পুরোটা বক্স থেকে বের করতে পারেনি। তখনই আফিয়া এসে তাহসিনকে জানালো, মৌসির ফোন বন্ধ, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ফুপি শুধু এতটুকুই বলল, মৌসি এই বিয়ে করতে চায় না। তাহসিন সারা রাত বারান্দায় বসে রইল। তাহমিনা চৌধুরী তাহসিনের সাথে কথা বলতে চেয়েও পারলেন না। তাহসিন দরজা খুলল না, শুধু বলল সে ঠিক আছে, এখন ঘুমাবে। তারপর সারা রাত বারান্দায় বসে থেকে ভোরের দিকেই বের হয়েছিল। এখন ঘরে ঢুকে শাড়িটা বক্সে রেখে আলমারিতে তুলে রাখল। এই পৃথিবীর প্রতি কেমন যেন বিতৃষ্ণা এসে গিয়েছে তার। বুকের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করে রক্তক্ষরণ হচ্ছে। চিনচিনে একটা ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। বুক ডলেও এই ব্যথা কমানো যাচ্ছে না। বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল ঘন্টার পর ঘন্টা। চোখের নোনা পানিগুলো শাওয়ারের পানির সাথে মিশে দেহ বেয়ে নেমে গেল পায়ের নিচে। মৌসি সেদিন আর বিছানা ছেড়ে উঠল না। এনামুল শেখও মেয়েকে সময় দিলেন। বড়সড় কিছু না হলে তার মেয়েটা এইভাবে চলে আসতো না। তাই নিজ থেকে আর মেয়ের কাছে কিছু জানতে চাইলেন না তিনি। পরের দিন বিকেলে মৌসি নিজেই বাবাকে নিয়ে হাঁটতে বের হলো। লম্বা একটা সময় গিয়েছে। বাবা চিন্তা করছেন এইটাও সে বুঝতে পারছে। বাড়ি থেকে কিছুটা সামনে গেলেই একটা লেক পড়ে। ওই লেকের পাশেই মৌসি বাবাকে নিয়ে বসলো। মৌসির চোখ মুখ ফোলা, দেখেই বোঝা যাচ্ছে কান্নাকাটি করেছে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের পাপড়ি ফুলে আছে। লেকের পাড়েই মেপল গাছ আছে। মৌসি মেপল গাছের নিচে পড়ে থাকা একটা পাতা তুলে নিয়ে বাবার দিকে এগিয়ে দিল। আচ্ছা বাবা, এই ম্যাপল পাতাটা বেশি সুন্দর না তোমার মেয়ে? এনামুল শেখ সঙ্গে সঙ্গেই বললেন, এই ম্যাপল পাতার চেয়ে আমার মেয়ে বেশি সুন্দর। মৌসি ম্লান হেসে বলল, মন রাখার জন্য বলছো বাবা? প্রকৃতির চেয়ে সুন্দর আর কি হতে পারে? আমার মেয়ে ঠিক প্রকৃতির মতো সুন্দর। মৌসি ধীরে ধীরে বলল, বাবা, তোমাকে এখন কিছু কথা বলবো, তুমি প্লিজ আমার মন রাখার জন্য আমার দোষগুলোকে আড়াল করবে না। আচ্ছা বলো। মৌসি নিজেকে ধাতস্থ করে বলল, বাবা, আমি কি নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হইনি এখনো? এনামুল শেখ খুবই সাবলীলভাবে বললেন, অবশ্যই হয়েছে মামনি, কিন্তু বড়দের চিন্তা ভাবনাটাকেও সম্মান দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার মতো বড় যে হবে তার সব দিকে নজর থাকতে হবে। ভালো খারাপ আগে মস্তিষ্ক দিয়ে ভাববে। মৌসি একটু গম্ভীর হয়ে বলল, তাহলে আমি এখনো সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হইনি, রাইট? তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তোমার কাজ, তোমার চলাফেরা সব কিছু যে কারো মনে ধরবে। বুদ্ধিমতী না হলে বা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বড় না হলে এইগুলো সম্ভব হতো না। বাবা, যেই মানুষকে আমি সহ্যই করতে পারি না, যাকে দেখলে, যার কথা শুনলেই রাগ উঠে যায় আমার, তার সাথে কি সারা জীবন থাকা সম্ভব? তাকে বিয়ে করে নিয়ে সুখী হওয়া আদৌ কি সম্ভব? তাসিনের সাথে তো তোমার ভালো বন্ধুত্ব। মৌসি গা ছাড়া ভাব করে বলল, আগে ছিল, এখন আর নেই বাবা। তোমার মামারা কত কষ্ট পেয়েছে বুঝতে পারছো তুমি? আর তাসিন? এই একটা নামই মৌসি সহ্য করতে পারে না। যেমন রাগ লাগে তেমন বুকের ভিতরটাই কাঁপুনি উঠে যায়। এই দুই মিশ্রণের অনুভূতি আরও শেষ করে দেয় তাকে। তুমি অন্তত তোমার আম্মুকে জানিয়ে আসতে পারতে।
ফ্লাইটে আম্মুকে কল দিয়ে জানিয়েছিলাম। তুমি সিদ্ধান্ত নেওয়ার মতো বড় হয়েছো মামুনি, কিন্তু সম্মানটা রক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার মতো বড় তুমি এখনো হওনি। তুমি বুঝলে না দুটো পরিবারের মধ্যে কি সৃষ্টি করে এসেছো। তোমার মায়ের মনের অবস্থাটাও বুঝলে না। নিজের নেওয়া এক সিদ্ধান্তে দুটো পরিবারকে আশাহত করেছো। মেয়ের মুখের উপরে এইগুলো বলতে পারলেন না তিনি। বলতে পারলেন না তুমি সিদ্ধান্ত নেওয়ার মতো বড় এখনো হওনি মা। তুমি চাকচিক্য দেখেছো, চাকচিক্যের ভেতরে এবড়ো থেবড়ো দেখনি। তুমি নিজেই নিজের অনুভূতি বোঝনি। তুমি নিজেই কান্না করে খুন হচ্ছ, কিন্তু এই কান্নার কারণ তুমি খোঁজনি। বাবারা মেয়েদের আশাহত করতে পারে না। সন্তানের যন্ত্রণা বুঝেও যন্ত্রণার উপরে যন্ত্রণা দিয়ে কথায় পিষে মারতে পারেন না। এনামুল শেখও মেয়েকে এই সময়ে কিছু বলতে পারলেন না। শুধু মেয়ের বলা কথাগুলোই শুনলেন, বোঝালেন মেয়ের পাশে তিনি আছেন। বেশ কিছুক্ষণ বাবা মেয়ে গল্প করল। তারপর মৌসি কিছুক্ষণ এখানে একা বসে থাকতে চায় বলে বাবাকে বাড়িতে পাঠিয়ে দিল। আগে বাঙালিদের দেখলে ডেকে কথা বলতো সে, কিন্তু আজ আর কারো দিকে তাকাতেই ইচ্ছে করল না। বাঙালির দেখা পাওয়া যায় কিনা উৎসুক চোখে আজ আর খুঁজল না। গতবার এসে ক্যালগেরিতে গিয়েছিল। টরন্টোর পর ক্যালগেরিতে সবচেয়ে বেশি বাঙালি। বিদেশে এসে এই বাঙালি মানুষগুলোতেই দু চোখ বোঝে। মৌসি কিছুক্ষণ লেকের পাড়ে চুপচাপ বসে রইল। বেশ বসে থাকতে থাকতে আনমনেই চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে গাল ভিজে গেল। এক পর্যায়ে এসে ডুকরে কেঁদে উঠল। এই কান্নার মানে তার জানা নেই। পরিবারের সবার মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে। একটা মুখ শুধু চোখের পাতায় ঝাপসা লাগছে। এই ঝাপসা মুখটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এই অস্পষ্ট ঝাপসা মুখটা কার? মৌসি আর কিছু ভাবতে পারল না। বুকের ভেতরটা ভীষণ ফাঁকা লাগছে। হাঁটুতে মুখ গুজে অনেকক্ষণ বসে রইল। মাঝে মাঝে ফুপিয়ে কেঁদে উঠছে। অনেকটা সময় পর মৌসি মুখ উঁচু করে তাকাতেই চমকে উঠল। তার সামনে অ্যাশ কালারের টি শার্ট আর 3/4 প্যান্ট পরনে একটা লম্বা হ্যাংলা পাতলা দেহের একজন যুবক। গালে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। মৌসি নড়ে চড়ে উঠল। এইভাবে কি কেউ কারোর দিকে তাকিয়ে থাকে? তাও আবার বিদেশি হয়ে? দেখেই বোঝা যাচ্ছে কানাডিয়ান এক যুবক, কিন্তু তার দিকেই কেন এইভাবে তাকিয়ে থাকতে হবে? মৌসির নড়ে চড়ে বসা দেখে যুবকটি গগন কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। যুবকটির হাসি দেখে মৌসি ফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। রাগ হলেও প্রকাশ করতে পারল না। যুবকটি অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, হেই মিস, বোকা মেয়েদের মতো কান্না করো কেন? মৌসি যুবকটির দিকে এবার রাগী চোখে তাকালো। কি বলা উচিত জবাব দেওয়ার মতো এই মুহূর্তে কিছু খুঁজে পেল না। তাই লেকের পাড় থেকে বাড়ির দিকে হাঁটা ধরল। যুবকটি হেসে বলল, হেই মিস, আমি লানাফ। তোমার কান্না করাটা মারাত্মক। আসলে কি বাঙালি মেয়েরা সিতকাতুনা হয়? মৌসি পেছন ফিরে আগুন চোখে তাকালো। এইদিকে লানাফের ঠোঁট জুড়ে প্রসারিত হাসি। আকাশে রক্তিম আভা, পথিকের জীর্ণ শীর্ণ ক্লান্ত মুখ। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আকাশের বুক চিরে। রোশনি এলোমেলো পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সাথে পা মিলাচ্ছে মিশান। দুজনেরই বুক ভার। রোশনি ঘন ঘন শ্বাস ফেলছে। মিশান বারডেমের সামনে থেকে রোশনির হাত ধরে রাস্তা পার হয়ে ফুলের দোকানের সামনে এসে দাঁড়ালো। রোশনির বেলি ফুলের মালা খুব পছন্দ। মিশান বেলি ফুলের মালা কিনে সামনে হাঁটতে হাঁটতে রোশনির হাতে বেঁধে দিচ্ছিল। সামনে মিশনের বাইক পার্কিং করা। বাইকে করে রশনিকে নিয়ে রমনার দিকে এসে দাঁড়ালো। রশনির চোখ বেয়ে নীরবে চোখের পানি পড়ছে। হাতের আঙ্গুলের সাহায্যে চোখের পানি আড়াল করতে ব্যস্ত সে। মিশান রোশনির দিকে তাকাচ্ছে না। পানিতে ছলছল করা চোখ জোড়া নিয়ে ফ্যাল করে এই দিক সেই দিক তাকাচ্ছে। মিশন স্কলারশিপ পেয়েছে। আগামী পরশু ইউকে চলে যাবে সে। মিশন হাত বাড়িয়ে রোশনির একটা হাত শক্ত করে ধরল। এই সময়টায় আর নিজেকে সামলাতে পারল না রোশনি। হু হু করে কেঁদে উঠল। মিশন রোশনির দিকে ফিরে চোখের পানি মুছে দিল। রোশনি কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, মৌসিপু এমনটা কেন করলো বলো তো? তুমি তোমার মৌসিপুর জন্য কান্না করছো? রোশনির নাক টেনে বলল, আমার সবার জন্য কষ্ট হচ্ছে মিশা। তোমার কাছে তো সব সময় মন পড়ে থাকে, ইভেন সব সময় কথা হয়। তুমি চলে গেলে প্রচণ্ড খারাপ লাগবে, কিন্তু
আমাদের কথা তো চলবেই, তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ না। আর আপু কি করলো এটা? ভাইয়ার মুখের দিকে আমরা কেউ তাকাতে পারি না। ভাইয়া শক্তপোক্ত মানুষ বলে কাউকে বুঝতে দেয় না। মৌসি এমনটা কেন করলো? বাড়ির কেউ বুঝতেই পারছে না। বড়মা নিজের ঘর থেকে বের হয় না। কি বলবো বলো? আফিয়া আপুর এঙ্গেজমেন্টের ডেট পিছিয়ে দিয়েছে বড় আব্বু। বিয়ের ডেটও পিছিয়ে দিতে চাইছিলেন, কিন্তু ভাইয়া পেছাতে দিচ্ছে না। ধুমধাম করে বিয়ে দেবে তাই বলছে। কারো জন্য কিছু থেমে থাকবে না, শুধু মাঝখান থেকে যেটা হয়ে গেল সেইটা দাগ রয়ে যাবে। তুমি মন খারাপ করো না। বাড়ির সবার মন খারাপ। এই পরিস্থিতির মধ্যে তুমিও চলে যাচ্ছ। আমাদের সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মুনতাহা বেগম বারান্দায় বসে আছেন। রাহেলা বেগম এসে মুনতাহার সামনে ফ্লোরে বসলেন। মৌসি একের পর এক কল দিচ্ছে কয়দিন ধরে, কিন্তু মুনতাহা বেগম একবারও কল ধরেনি। বাড়ির আর কাউকে কল দিয়ে প্রশ্নের সম্মুখীন হতে চায় না সে। তার একমাত্র নির্ভরশীল জায়গা মাহিম। মাহিমের ফোনে কল দিয়ে বাড়ির সবার খোঁজ নেয়। মাহিম কোনো প্রশ্ন করে না, মৌসি যা বলে শুধু শোনে। মাহিম জানে তার মৌসিপু এমনি এমনি কিছু করেনি, কিছু না কিছু কারণ ঠিকই আছে। বাড়ির সবাই মৌসির দিকে আঙ্গুল তুলে প্রশ্ন ছুঁড়লেও মাহিম একমাত্র নিশ্চুপ। রাহেলা বেগম মুনতাহার দিকে তাকিয়ে বললেন, আপা, মৌসি মামনির সাথে একবার কথা বলে দেখো, এইভাবে চুপচাপ বসে থেকো না। মুনতাহা বেগম হ্যাঁ না কোনো শব্দই করলেন না। মৌসির ফুপি আর মিশনের মা এসেও পাশে বসলেন। আপা, তুমি ঘরবন্দি থাকলে পুরো বাড়িটা অন্ধকার। মৌসি না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে আমাদের সবাইকে কষ্ট দিবা তুমি? মুনতাহা বেগম ডুকরে কেঁদে উঠলেন। আমার ভাইদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? বলতে পারো তোমরা ওর কোন ইচ্ছাটা অপূর্ণ রেখেছি আমি? যখন যা বায়না করেছে তাই হাজির করে দিয়েছি। আমার কথা অমান্য করে নিজের ইচ্ছে মতো কাজ করলো, তখনও মেনে নিয়েছি। সে বিয়েতে রাজি না, এটা কেন একবারও আমাকে বলল না? আমাকে অন্তত আমার ভাইদের সামনে ছোট হতে হতো না? তার আগে আমি তাসিনকে বুঝিয়ে বলতাম। সব কিছু ঠিক করার পর কেন সবার মনে আঘাত দিল সে? আমার কোনো মেয়ে নেই। আজকের পর থেকে আমার সামনে ওই নামটা কেউ মুখে নিয়ে এসো না তোমরা। মুনতাহা বেগম কান্নায় ভেঙে পড়লেন। রাহেলা বেগমের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন তিনি, তারও বুক ফেটে যাচ্ছে। মৌসিদের বাড়িটার সামনে সুইমিং পুল আছে। মৌসি আর মৌসির মা আসলেই এই সুইমিং পুলের সতেজতা বজায় থাকে। মৌসিরা দেশে চলে গেলেই অবেলায় পড়ে থাকে। মৌসি লং টাইম কানাডায় থাকবে, তাই নিজের মতো করে আনাচে কানাচে পরিষ্কার করছে। আগে থেকে এখানে মৌসির একটা ফ্রেন্ড আছে, ক্যানাডিয়ান ফ্রেন্ড আর্চা। আর্চার সাথে কন্টিনিউ ফোনে কথা হতো তার। আর্চার সাথে গল্প করতে করতে মৌসি সুইমিং পুল সহ বাড়ির বেশ কিছু জায়গা পরিষ্কার করে ফেলল। দুজন আজ একসাথে সুইমিং করবে। আর্চা দেখতে ভীষণ সুন্দরী একটা মেয়ে, মৌসির সাথে দারুণ ভাব। বেশ কয়েকটা দিন পার হয়ে গিয়েছে, মৌসির ভিতরে খারাপ লাগাটা আর কাজ করছে না, কোনো অপরাধ বোধও নেই। মৌসি তো প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, পরিকল্পনা মতোই কাজ করেছে। তাই আসার পর যতটা মন খারাপ লাগছিল সেটা আর গায়ে মাখলো না। নিজের মতো করে সময় কাটাতে শুরু করলো। তাসিন সারাদিন বাড়ির বাইরেই থাকে, দেশের শত কাজ নিয়ে ব্যস্ত সে। একের পর এক সমস্যা, আর সেটার সমাধান করতে করতে সময় জ্ঞান ভুলে যায়। কতগুলো দিন এভাবেই চলে গেল। সংসদ ভবন থেকে বাড়ি ফেরার পথে তাসিন গাড়ি সাইড করে ব্রেক কষালো। আজ সে নিজেই ড্রাইভ করেছে। বডিগার্ডদের আগে বেরিয়ে যেতে বলেছে। জানালার কাঁচ নামিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানছে সে। দুই আঙ্গুলের ফাঁকে সিগারেট টেনে ধোঁয়া ছাড়ছে জানালার বাইরে। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে অন্ধকারে। একটা সিগারেট ফুরাতেই আরেকটা সিগারেট জ্বালালো। চোখ দুটো ভীষণ জ্বালা করছে। পিছনের সৌন্দর্যে ভরা সোনালি দিনগুলো স্মৃতির পাতায় ভাসছে। মৌসির সব পাগলামির বায়না আবদারের জায়গা ছিল চৌধুরী বাড়ি। মৌসির বাবা দেশের বাইরে থাকার কারণে ছোট থেকে বাবাকে সেইভাবে কাছে পায়নি সে। মৌসি বড় হওয়ার পর মৌসিরা কানাডায় আসা যাওয়া শুরু করে।
আহসানুল চৌধুরীরা মৌসিকে বাবার অভাব কখনো বুঝতে দিতেন না। একজন বাবা যেমন মেয়েকে আগলে রাখে, সময় দেয়, তারা সবাই মৌসিকে সেইভাবেই আগলিয়ে রাখত। বাবা দূরে থাকার শূন্যতা বুঝতে দিত না কেউ। বোনের একমাত্র মেয়েকে সবাই চোখের মণি করেই রাখত। মৌসি ছোট থেকে একটু জেদি, কিন্তু যার সাথে ভালো বোঝাপড়া হতো তাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু তার কাছ থেকে কোনোভাবে কষ্ট পেলে সেই দিকে আর ফিরেও তাকাতো না। একদিন বিকেলে, দিনটা ছিল শুক্রবার, ধানমন্ডি লেগে কনসার্ট হচ্ছিল। মৌসি তিহানের কাছে বায়না ধরে রবীন্দ্রনাথ সরোবরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিহানের কাজ থাকায় সে যেতে পারে না। তাসিন বন্ধুদের সাথে ওই সময় কনসার্টেই ছিল। মিশন চট্টগ্রাম ভার্সিটিতে পড়তো তখন। সেদিন মৌসি তাসিনের কাছে এসেছিল, কিন্তু তাসিনকে বাড়িতে না পেয়ে তিহানকে বলেছিল। তিহানও না করে দিল। তাহমিনা চৌধুরী মৌসির মন খারাপ দেখে তাসিনকে কল দিয়ে ডাকেন। তাসিনও বাইক নিয়ে চলে আসে। মৌসি ওইদিকে রেডি হয়ে নেয়, সাদা একটা চুড়িদারি পরে। তাসিন এসে বাড়ির সামনে থেকে মৌসিকে নিয়ে যায়। লেকের সামনে মৌসির বন্ধুরা সবাই অপেক্ষা করছিল। মৌসি আসার সময় তাসিনকে বলেছিল আজ তার একটা বান্ধবীর জন্মদিন, আজ সবাই একসাথে সময় কাটাবে, তাই এখানে আসা। তাসিনও মৌসিকে বন্ধুদের সাথে ছেড়ে দিল। তারপর নিজের বন্ধুদের ডেকে মসজিদ থেকে কিছুটা দূরে বসে তাদের সাথে আড্ডা দিচ্ছিল। লেকে প্রচুর ভিড়, কনসার্টের দিন পা ফেলার জায়গা থাকে না। এত ভিড় হবে জানলে বন্ধুদের নিয়ে অন্য জায়গায় ঘুরতে যেত মৌসি। এত সাউন্ড আর বন্ধুদের মাঝে তাসিনকে নিয়ে গবেষণা দেখে মৌসির বিরক্তই লাগছিল। মৌসি বন্ধুদের সাথে ঘোরাঘুরি শেষ করে তাসিনের কাছে এসে বসল। তাসিন খাবারের মেনুর দিকে চোখ রেখেই মৌসিকে বলল, বন্ধুদের সাথে ঘুরে ঘুরে হয়ে গেল? মৌসি তাসিনের দিকে তাকিয়ে বলল, তারা ঘোরাঘুরির চেয়ে আপনাকে নিয়েই গবেষণা বেশি ইন্টারেস্টেড ছিল। তাসিন চোখ তুলে তাকিয়ে মৌসির মুখভঙ্গি দেখে বলল, ইন্টারেস্টেড নয়? মৌসির নাকের আগায় বিন্দু বিন্দু ঘাম, টিস্যুতে নাক মুছতে মুছতে নিচু স্বরে বলল, অলওয়েজ না। কিছু বললি? ভাই, আমি এত গবেষণার নই। বাড়ি যাব, চলুন। মৌসিদের মাঝে তখনও প্রেম হয়নি। মৌসির কিশোরী মনে তখন তাসিনের জন্য অফুরন্ত অনুভূতি। কাজিন মহলে ভাই বোনদের মধ্যে কেউ গম্ভীরতা বজায় রাখে না, সবাই খুব ফ্রেন্ডলি মেলামেশা করে। তাসিনও এর বাইরে ছিল না। ভাই বোনদের প্রচণ্ড ভালোবাসে, বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তাসিন যতটা জেদি ততটাই ফ্রেন্ডলি। তার সংস্পর্শে যতটা মায়া ভালোবাসা আছে ততটা কঠিন কঠোরতাও আছে। হাসির সময় সবাইকে হাসাতেও পারে, গাম্ভীর্যের সময় গম্ভীরতাও ধরে রাখতে পারে। সব রূপেই যেন তাকে মানায়। মৌসির একবার প্রচণ্ড জ্বর আসে, টানা 15 দিন বিছানায় পড়েছিল। ঘরের মধ্যে একটানা শুয়ে থেকে আরও অসুস্থ লাগছিল। বাড়ির সবাই সেদিন মৌসিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। বাইরে বেরিয়ে অনেকটাই সুস্থ লাগছিল তখন, চোখে মুখে ভালো লাগার দীপ্তি ছড়ানো। অসুস্থতায় শুকনো মুখটা ভালো লাগায় জল জল করছিল। এত খুশি লাগছিল আনমনে গুনগুন করে গান গাইছিল। পাশে আফিয়া, রোশনি, নওশিন সবাই বসে আছে। মনটা এত ভালো লাগছিল মৌসি নিজেই একটা গান ধরল। যেই তোমার হাওয়া আমাকে ছুলো, উড়ে গেল মন পায়রাগুলো, তাও কেন দেখেও দেখোনি, আজ খুলে বলো আমাকে তুমি, আনলে কেন এমন সুনামি, দাও মন আমাকে এক্ষুনি, ও রাত বিরেতে কোনো মতে ঘুম পাড়াই নিজেকে, দিন দুপুরে মাঝ পুকুরে রোজ ডোবাই নিজেকে, এসেছি তোমাকে জানাতে, এসেছি তোমাকে বানাতে, ভালোবেসে ফেলেছি তোমায়, পড়েছি ঝঞ্ঝাটে, দিন কি করে কাটে, কেন তোমার তলিয়ে আমাকে আজ রং দিল, এসেছি তোমাকে জানাতে, এসেছি তোমাকে বানাতে, ভালোবেসে ফেলেছি তোমায়। তাসিন একটা গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে মৌসির গাওয়া গান শুনছিল। মৌসির প্রতি একটা আলাদা টান ছিল, কিন্তু সেটা কোন পর্যায়ে তাসিন তখন বুঝতো না। কিন্তু সেদিন সারাটা দিন মৌসির বলা গানটা অসংখ্য ভার শুনল। রাতে একসময় মায়ের কাছে বলেও ফেলল, আম্মু, যে মেয়ে গান গাইতে পারে সে মেয়েকে তোমার ছেলে বউ করে ঘরে আনবা, তোমাকে আর আমাকে তোতা পাখির মতো গান শোনাবে। তারপর থেকে প্রতিটি ক্ষণে অনুভব করতে পারছিল মৌসির প্রতি তার টানটা কোন পর্যায়ে। মৌসি স্কুলের গণ্ডি পার করে সদ্য কলেজে ভর্তি হয়েছে। কলেজ থেকে ফেরার পথে তাসিনকে একটা মেয়ের সঙ্গে খুব হেসে হেসে কথা বলতে দেখে মৌসি। মেয়েটাকে দেখে তার ভীষণ হিংসা হয়।
কিশোরী মনে বুক চিরে কান্না আসে। সে রাতে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, পরের দিনই বান্ধবীর জন্মদিন আছে বলে মায়ের থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে বাড়ির সামনে দুজন বান্ধবীকে এসে 5 মিনিটের জন্য দাঁড়াতে বলে। মুনতাহা জেরা করতে পারে, তাই আগেই তার বান্ধবীদের দাঁড়াতে বলেছে, যেন মায়ের কাছে একা বের হতে গিয়ে ধরা না খেতে হয়। সে এখন বড় হয়েছে, ধেই ধেই করে মামাতো ভাইয়ের সাথে বের হওয়ার কথাও এখন আর বলা যায় না। মৌসি হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগে আকাশি রঙের শাড়ি আছে। মৌসি দেখেছে তাসিন সাদা পাঞ্জাবি পরে বাইক নিয়ে বের হয়েছে। তাসিনের চোখ বলতো মৌসিকে সে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে এখনও কিছু বলেনি। আজ ভালো একটা দিন রচিত হবে, নয়তো সব অনুভূতির মাটি চাপা দিবে সে। মৌসি তার বান্ধবীর বাড়ি গিয়ে শাড়ি পরে সাজগোজ করে, সুন্দর করে চোখে কাজল টানে, কোমর সমান চুলগুলো ছড়িয়ে দেয় পিঠময়, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেয়, হাতে অল্প কিছু চুড়ি পরে। তারপর বান্ধবীর বাড়ির সামনে থেকে ইমার্জেন্সি তাসিনকে কল দিয়ে আসতে বলে। ইমার্জেন্সি শুনে তাসিন দ্রুত চলে আসে, এসে মৌসির সাজ দেখে ঠোঁটজোড়া প্রসারিত করে হাসে। মৌসি বাইকে উঠে বলল, লেকে যাব। তাসিনও বুক ফুলিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে গিয়ে যায়। বাইক পার্কিং করে হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে তাসিন বারবার আর চোখে মৌসির দিকে তাকাচ্ছিল। মৌসিকে হঠাৎ করেই যেন বড় বড় লাগছে। সারাদিন সবার পিছন পিছন ঘুরে বেড়ানো মেয়েটা হুট করেই বড় হয়ে গেল। তাসিন আনমনেই হেসে উঠল, আর মনটা আনমনেই বলে উঠল, এই মেয়েকেই তার লাগবে, এই মেয়েকেই। মৌসি তাসিনের পাশে হাঁটতে হাঁটতে একটা 7-8 বছরের মেয়েকে বেলি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। মেয়েটা মৌসিদের দেখে ছুটে এসে বলল, আপা মালা নেবেন? মৌসি নিচু হয়ে চোখ বন্ধ করে বেলি ফুলের ঘ্রাণ নিল, তারপর একটা মালা নিল। তাসিন মেয়েটাকে মালার দাম দিয়ে দিল। মৌসি মেয়েটার মাথায় হাত দিয়ে মিষ্টি করে হেসে মালাটা মেয়েটার হাতেই বেঁধে দিল। তাসিন এটা দেখে আরেকটা মালা কিনে সামনে এগিয়ে গিয়ে এক জায়গায় বসলো। মৌসিও পিছু পিছু গিয়ে তাসিনের পাশে বসলো। তাসিন মৌসির হাতটা নিজের কোলের উপর রেখে বেলি ফুলের মালাটা হাতে বেঁধে দিল। তাসিন মালাটা হাতে বেঁধে দিচ্ছিল, আর মৌসি গলায় আবেগ ঢেলে বলেছিল, ভালোবাসবেন আমায়? আচমকা মৌসির মুখে ভালোবাসেন আমায় কথাটা শুনে চমকে তাকালো তাসিন। মৌসির মুখে ভালোবাসা অর্জন করে নেয়ার আকুতির ছাপ, চোখে ভালোবাসা পাওয়ার তৃষ্ণা। তাসিন কিছুটা সময় মৌসির দিকে চেয়ে রইল, সে যেন ভাষা হারিয়ে ফেলেছে। যে কথাটা মৌসিকে বলার অপেক্ষাতেই এতদিন পার করেছে সেটাই তার মুখ থেকে শুনল আজ, তাও এত আকুতি ভরা কণ্ঠে। তাসিন যদি আগে থেকে ভালো না বাসতো তাহলে এই চোখের মায়া ভরা আকুতির দিকে তাকিয়ে এখনই হয়তো প্রেমে পড়ে যেত। মৌসি কথাটা নিচু করে আবারও বলল, আপনাকে আমি কারোর সাথে সহ্য করতে পারি না। এটা কি আমার দোষ বলুন? আপনি আমাকে ভালো না বাসলে এক্ষুনি বলে দিবেন, আমি আর মায়া করে আপনার দিকে তাকাবো না। আপনি রাগলে আপনার চোয়ালের দিকে তাকালেই কেমন যেন লাগে আমার, সেটা আর লাগবে না। এক কথায় আমি পুরোপুরি সব অনুভূতি থেকে বের হয়ে আসব। আজ আমি আপনার জন্য সেজেছি, আপনার জন্য মায়ের কাছে মিথ্যে কথা বলে বের হয়েছি। আজকে সারা দিনে যত আপত্তিকর কাজকর্ম করেছি সব আপনার জন্য। এবার বলুন, আপনার মনে আমার জন্য জায়গা হবে, না মন ভেঙে ফেলতে হবে আমার? মৌসির কথা শুনে তাসিন ঠোঁট টিপে হাসল। তাসিন হাসছে বুঝতে পেরে মৌসির চোখ তুলে তাকালো। তাসিনের হাসি দেখে মৌসির ভীষণ রাগ হলো। কষ্ট হওয়ার দরকার ছিল, কিন্তু কষ্ট না পেয়ে রাগ হলো কেন? কারণ মৌসির অবচেতন মন বলছিল পজিটিভ কিছু ঘটবে, সেইটাই ঘটল। তাসিন মৌসির সামনে হাঁটু ভাঁজ করে বসে হাতে থাকা গাড়ির চাবির সামনে ধরে বলল, তুই কি আজীবনের জন্য আমার হবি? মৌসি কিছু সময় চুপচাপ থেকে উৎকণ্ঠিত হয়ে বলল, আরো ভালো করে বলুন, সুন্দর করে প্রপোজ করুন। তোকে ছাড়া আমার একদম চলবে না। তুই কি আমার গাজর ধনেপাতার সবজি খিচুড়ি হবে, হেলদি প্লাস টেস্টি? তাসিনের কথায় মৌসি হেসে ফেলল। সেদিন থেকেই দুটি মনের মিল হয়েছিল, শত স্বপ্ন দেখা শুরু হয়েছিল। তারপর থেকে জুটিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে প্রেম চালিয়ে গেল। সে খুনসুটিময় প্রত্যেকটা মুহূর্ত তাসিনের গলায় কাটার মতো বিচ্ছে। একের পর এক সিগারেট ধোয়া আর পুরনো যত স্মৃতি। মৌসি এই কয়দিনে
একবারও খেয়াল করেনি। তাদের বাড়ির ড্রয়িং রুমে স্পেস থেকে পাশের বাড়ির জানালা দিয়ে অর্ধেক কাহিনী দেখা যায়। আজকে আজব একটা কাহিনী চোখে পড়ল তার। সেদিনের হো হো করে হাসতে থাকা ব্যক্তি মনে হচ্ছে খুব বিশ্রীভাবে কান্না করছে। মৌসি একটু এগিয়ে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। আসলেই ছেলেটা কাঁদছে। চৌধুরী বাড়ি সেজেছে লাল নীল আলো আর গাঁদা রজনীগন্ধা ফুলের মিষ্টি গন্ধে। পুরো বাড়ি জাঁকজমক সজ্জায় সজ্জিত হয়েছে। চারিপাশে মৌ মৌ করছে কাঁচা ফুলের সুবাসে। বাড়ির শেষ সীমানা পর্যন্ত লাল নীল হলুদ আলো জ্বলছে। আনন্দে উৎসবে মুখরিত চৌধুরী বাড়ি। তাসিন মেরুন রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে ডেকোরেশনের কাজ দেখছে। এখনও হলুদের স্টেজের পুরো কাজ সম্পূর্ণ হয়নি, সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। 1 সপ্তাহ আগে ঘরোয়াভাবে ছোটো করে এঙ্গেজমেন্ট করানো হয়েছে। বাড়ির সবার মন ভার। আফিয়ার বিয়েটা পিছিয়ে দিতে চাচ্ছিলেন আহসানুল চৌধুরী, কিন্তু তাসিনের কথা অনুযায়ী পৌঁছাতে পারলেন না তিনি। তাসিনের জন্য কারো মন খারাপ করে থাকারও উপায় নেই। কারো মন খারাপ থাকলে শান্ত চোখে কঠিন স্বরে বলেছে, কারো যদি এক ফোঁটা মুখ থেকে হাসি সরতে দেখেছে, আজীবনের জন্য এই বাড়ি থেকে বের হয়ে যাব। এখানে শোক পালনের কিছু নেই। কেউ এই বাড়ির মাথা হয়ে যায়নি, তাই যে তাকে মনে রেখে শোক পালন করে দিন দুনিয়া ভুলে যেতে হবে। আফিয়ার বিয়ে হচ্ছে, বাইরের কারো নয়। আর আমিও মারা যাচ্ছি না কারো শোকে, তাই আমার শোকে তোমরা সুখ হতে হবে। সবার মুখে আমি হাসি দেখতে চাই। পুরো বাড়ি যেমন আনন্দে জলজল করছে, আমার আপন মানুষগুলোর মুখে আনন্দ দেখতে চাই। এ বিষয়ে দ্বিতীয়বার যেন আমাকে কথা না বলতে হয়। তাহমিনা চৌধুরী তাও হু হু করে কাঁদলেন। তাহসিন বিরক্তিতে ভ্রুকুচকে চোয়াল শক্ত করে বলল, আমি বিয়ে করতে চেয়েছিলাম, ঠিক আছে, তবে তাকে না পেলে বাঁচবো না, বিয়ে দিতেই হবে। এটা বলে তোমাদের হাত পা ধরে জোরাজুরি করিনি, তাই আমার সামনে ফ্যাচ ফ্যাচ করে দিনরাত কাঁদবা না। তাসিন কঠিন স্বরে মায়ের সাথে কথা বলেছে বুঝতে পেরে মাকে বোঝানোর জন্য মায়ের সামনে গিয়ে নরম স্বরে বলল, আমার হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে আমিও ধুমধাম করে বিয়ে করবো মা। আফিয়া চলে যাবে, বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে। তোমার জন্য লাল টুকটুক একটা বউ এনে দেব। বউ শাশুড়ি মিলে কুটকুট করে ঝগড়া করো, কেমন? তাহমিনা চৌধুরী কিশোরীর মতো অভিমান ভরা কণ্ঠে বললেন, আমাকে কি তোর দজ্জাল শাশুড়ি মনে হয়? আমি আমার ছেলের বউকে করে রাখবো দেখিস। হ্যাঁ, এবার তো চোখ মুছে নাও আর তোমার বাবাকে আসতে বলো। বাবা এসে তোর বিয়ের কথা উঠাবে, তখন তোর রেগে যাবি। তাই বলে তোমার বাবাকে এবার দাওয়াত দিতে ভুলে যাবা? আসার জন্য আরেকবার বলবা না? তোমার বাবা তো প্যাচ ধরেন বেশি, বললেই হলো। দাওয়াতের পর কি কেউ আর একবার ফোন দিয়েছিল? তাই গটগট করে চলে যেতে হবে? হ্যাঁ। তাহমিনা চৌধুরী ছেলের পিঠে একটা আলতো করে থাপ্পড় মেরে কিশোরীর মতো খিলখিল করে হেসে উঠলেন। তাসিন এই হাসি দেখে স্বস্তির শ্বাস নিল। যাক, কিছুটা অন্তত হাতের মুঠে আনা গেল। বাড়ি জুড়ে মেহমান। মুনতাহা বেগম আজও এই বাড়িতে আসেননি। তাহমিনা চৌধুরী জায়েরা মিলে মুনতাহা বেগমকে ডাকতে গিয়েছেন। মুনতাহা বেগম আসবো বলে এখনও ঘরবন্দি হয়ে আছেন। মিশনের ফ্লাইট হয়ে গিয়েছে। নিশান, নওশিনরা সবাই চৌধুরী বাড়িতে। মুনতাহা বেগমই পাঠিয়েছেন সবাইকে। মাফিনরা সবাই চলে এসেছে। তন্নিকে হলুদের আগের দিনই রোশনি গিয়ে নিয়ে এসেছে। তিহান মৌসি চলে যাওয়ার পর থেকে স্বাভাবিক জীবন শুরু করেছে। বুক থেকে ভার নেমে গিয়েছে তার। আখি, তোয়া, জুই ড্রয়িং রুমে ছোটাছুটি করছে। নওশিন আফিয়ার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। বাকিরা সিরিয়ালে বসে আছে। আফিয়ার মেহেদি পরানো শেষ হলেই তারা পড়বে। এই প্রথম মৌসিকে আশেপাশে না দেখতে পেয়েও তিহানের মনে শান্তি লাগছে। বুকের মধ্যিখানে শূন্যতার ঝড় বইছে না, বরং আরও স্বস্তির শ্বাস নিচ্ছে। মৌসির সাথে হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত যোগাযোগও হচ্ছে এখন। তিহানের মনটাও খুশি খুশি। আফিয়ার মেহেদি পড়া শেষ হলে চেয়ার টেনে একপাশ এসে বসল সে। আখিকে দিয়ে নিজের ফোনটা আনিয়ে মুখস্থ নাম্বারটা ফোনের স্ক্রিনে তুলে ডায়াল করল। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে কলটা কেটে দেওয়া হলো। আফিয়া যতবার কল দিল অপর দিকে থেকে ততবারই কেটে দিল। প্রিয় মানুষটার এরূপ আচরণ আফিয়া মানতে পারছে না। আফিয়ার আশা ছিল শেষ পর্যন্ত তার প্রিয় মানুষ তাকে নিজের করে রাখার জন্য ছুটে আসবে, কিন্তু আফিয়ার ভাবনা ভুল ছিল। তার ভালোবাসার শেষ পরিণতি ছিল ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া প্রত্যাখ্যান।
রশনি মেহেদি পরে মিশানকে ভিডিও কলে দেখাচ্ছিল। মিশান রশনির হাত দুটো ভালো করে পর্যবেক্ষণ করে কণ্ঠে মেঘি রাগ নিয়ে বলল, তোমার হাতে আমার নাম কই? রশনি টেনে টেনে বলল, বাড়ির লোকের প্রশ্নের মুখে তুমি পড়বা না আমি পড়বো জান? মিশান মাথা চুলকে মুখটা কাচুমাচু করে বলল। থাক, লিখতে হবে না। রশনি ঠোঁট টিপে হেসে বলল, তুমি না বললেও আমি লিখতাম না। মিশানের রসকসহীন মুখটা দেখে রশনি খিলখিল করে হেসে উঠে তার দিকে তাকাতে বলে। কামিজের ডিভাইড হাতাটা উঠিয়ে কোনোর উপরে মেহেদি দিয়ে লেখা মিশনের নামটা দেখালো। ক্ষণিকের মধ্যে মিশান হেসে ফেলল। মিশানের হাসি মাখা মুখটা দেখে রশনিও হাসল। মৌসি আর্চাকে নিয়ে সামনে একটা বাঙালি শপে যাচ্ছিল। পথের মধ্যেই মৌসির হাতে থাকা ফোন বেজে উঠল। স্ক্রিনে হিমেল শিকদার নাম দেখে মৌসি কল রিসিভ করলো। হঠাৎ কানাডায়? ডিরেক্টর সাহেব খুব ভালো একজন প্রডিউসার পেয়েছেন। তোমার বাড়িতে গিয়েছিলেন নিউজটা দেওয়ার জন্য। আমাকে তো উনি ফোন করেননি। তোমার বাড়িতে গিয়ে জানাবে বলে ফোন করেনি মনে হয়। ইভেন ওনার জন্মদিন ছিল, তুমি নাকি উইশও করনি, তাই মনে হয় একটু রাগ করেছে। মৌসি ঠোঁটজোড়া গোল করে নিজের উপরে বিরক্ত প্রকাশ করল। গতবার মৌসির জন্মদিনের সময় শুটিংয়ের জন্য দেশের বাইরে ছিল তারা, কিন্তু ডিরেক্টর সাহেব মৌসির মন খারাপ করতে দেননি। দেশের বাইরেই খুব বড় করে জন্মদিন পালন করেছিলেন। ডিরেক্টর আজমল সাহেব বললেন, জন্মদিনটা মানুষের জীবনের অন্যতম সবচেয়ে সুন্দর একটা দিন। এটা কাছের মানুষদের মনে রাখতে হয়। বার্থডে গার্ল আর বয়দের চমক দিয়ে ভালোবাসা প্রকাশ করতে হয়। অনেকে বলে ভালোবাসা প্রকাশ ঘটায় একটা নির্দিষ্ট দিন ধরে হয় না, এমনি এমনি হয়ে যায়। যে ভালোবাসে সে এমনিই বাসে আর প্রতিটা দিনই বাসবে। কিন্তু ভালোবাসা প্রকাশ করার জন্য দু একটা স্পেশাল দিন ধার্য থাকলে মন্দ হয় না। এই দিনগুলো একান্ত তার হয়, তাই এই দিনটা কাছের মানুষেরা মনে রাখলে খুশি হয়। জীবনের সুন্দর মুহূর্ত কয়েক ধাপ এগিয়ে যায়। ডিরেক্টর আজমল সাহেব বয়স্ক হলেও নিজের জন্মদিন নিয়ে তিনি খুব আশায় বসে থাকেন। নিজের জন্মদিনটা খুব উপভোগ করেন, এমনকি কাছের মানুষগুলোর জন্মদিনও উনি মনে রাখেন। আর সেই মানুষের জন্মদিন মৌসি ভুলে বসে আছে, এজন্যই তিনি ফোনে যোগাযোগ করছেন না। আমার মাথা থেকে বের হয়ে গিয়েছে। নতুন মুভির স্ক্রিপ্ট পেয়েছো? মৌসির এবার মাথায় হাত। সে যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসে সেদিনই বাড়িতে স্ক্রিপ্ট এসেছে, কিন্তু সেইটা সে তুলেই দেখেনি, বাড়িতেই ফেলে এসেছে। সরি, আমি স্ক্রিপ্টটা দেশে ফেলে এসেছি। এনি প্রবলেম মৌসি? আমি ঠিক আছি, শরীরটা একটু খারাপ যাচ্ছে। শুটিং স্পট নিয়ে ডিরেক্টর সাহেব কিছু বলেছেন নাকি? দেশের মধ্যেই কিছু জায়গা সিলেক্ট করেছেন। আমার সাথে এখনও সরাসরি কথা হয়নি। তুমি দেশে আসছো কবে? এখন দেশে যাওয়ার পরিকল্পনা নেই। হিমেল শিকদার কিছুটা অবাক হয়ে বললেন, শুটিং স্পট দেশের বাইরে হলে ভেবে দেখব। তাছাড়া রিসেন্টলি দেশে ব্যাক করছি না আমি। মৌসি, তুমি কি হ্যাশ ব্রাউনি খেয়েছো নাকি? এখনো খাইনি, খেতে যাচ্ছি। এটা বলে মৌসি হেসে ফেলল, তারপর বলল, ডিরেক্টর সাহেবের সঙ্গে আমি কথা বলে দেখি উনি শুটিং স্পট কোথায় সিলেক্ট করলেন। ওকে, নাও বাই। সে আপাতত দেশে যাচ্ছে না, এর জন্য ক্যারিয়ারে কিছুটা পিছিয়ে পড়লেও না। সে জানে সে কোনো অপরাধ করেনি, কিন্তু পরিবারের সবার কাছে সে অপরাধী, নিজের মায়ের কাছে আরও বেশি অপরাধী। মুনতাহা বেগমকে কোথাও না দেখে তাহসিন আর মেজমাকে জিজ্ঞেস করল। মেজমা বললেন, তাহসিন এবার নিজেই মসজিদের বাড়িতে গেল। ড্রয়িং রুম থেকে ফুপি বলে ডাকতে শুরু করলো। তাহসিনের কণ্ঠ শুনে মুনতাহা বেগম ঘর থেকে বের হয়ে আসলেন। তাহসিন সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, ফুপি, তুমি এখনো যাচ্ছ না কেন? মুনতাহা বেগমের চোখে পানি ছলছল করছে। তাহসিনের দিকে চোখ তুলে তাকাতে গিয়েও তাকাচ্ছেন না। আহসানুল চৌধুরীও এসেছিলেন, বোনকে বারবার বলেছেন যেতে, এসে এমনভাবে কথা বলেছেন যেন কিছুই হয়নি। তারপরও মুনতাহার মন মানছে না। তাহসিন এসে ফুপির হাত ধরে নিচে আসলো। মুনতাহা বেগম ওড়না দিয়ে মুখ চেপে ধরে আছেন, যেন একটু সরালেই ডুকরে কেঁদে ওঠার শব্দ শুনে ফেলবে কেউ। তাহসিন ফুপিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে নিচে ফ্লোরে বসলো। সোজাসুজি ফুপির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ফুপি,
তুমি তোমার ভাইকে আগে পেয়েছো না তোমার মেয়েকে? মুনতাহা বেগম পানিতে ভরা চোখ জোড়া নিয়ে তাসিনের দিকে মমতা নিয়ে তাকিয়ে বললেন, আমার ভাইকে? তারপর বলো, আমাকে আগে তোমার জীবনে পেয়েছো না তোমার মেয়েকে আগে পেয়েছো? মুনতাহা বেগম আগের ন্যায় তাকিয়ে তাসিনের মুখটা দুই হাতের মাঝে নিয়ে বললেন, আমার ছেলেটাকে। তাসিন ফুপির হাত দুটোর উপরে নিজের হাত রেখে বলল, তাহলে তুমি তোমার মেয়ের জন্য ঘরবন্দি হয়ে পড়ে আছো কেন? তোমার এই ছেলেটার জন্য হাসতে পারো না? যার যেইটা ভালো লাগবে সেটা সে করবে। এখানে তোমার কোনো হাত নেই ফুপি। তুমি নিজেকে দোষারোপ করে আমাকে ছোট করছো। তুমি আমার মায়ের মতো না, তুমি আমার মা। আমি মায়ের কাছে শুনেছি আমাকে বড় কে করেছে। তুমি যদি মৌসুর দিকে ভেবে এইভাবে বসে থাকো তাহলে জানবো তোমার জীবনে তোমার মেয়েই সব, আমরা কিচ্ছু না। মুনতাহা বেগম আর কান্না আটকাতে পারলেন না, ডুকরে কেঁদে উঠলেন। তাসিন থামল না, একটু কেঁদে নিক বরং, কাঁদলে মানুষ হালকা হয়। কিছু সময় পর মুনতাহা বেগম স্বাভাবিক হলেন। তাসিন স্বাভাবিক করালো, নানাভাবে বুঝিয়ে ফুপিকে নিয়ে নিজেদের বাড়িতে আসলো। আফিয়ার জীবনের এই আনন্দ ঘন মুহূর্তটা বারবার আসবে না। তার জীবনের অন্ধকার সময়টুকুর ছাপ কারো জীবনে পড়তে দিবে না সে। সবাই নিজ নিজ জায়গায় ভালো থাকুক। মৌসি সকালে হাঁটতে বের হয়েছে। প্রশস্ত চকচকে রাস্তা, নানা বয়সী মানুষ দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মৌসি কিছুক্ষণ দৌড়ে হাঁপিয়ে উঠেছে। কতদিন হলো সে শুয়ে বসে থেকে শরীরটাকে আলুর বস্তা বানিয়ে ফেলেছে। মৌসি এমনিতেই পাতলা গড়নের, কিন্তু তার কাছে নিজেকে ইদানিং ভারী মোটা লাগছে। তাই আজ খুব সকালেই বের হয়েছে। দৌড়ে লেকের পাড়ে এসে মাথাটা নিচু করে হাঁটুর উপরে হাত ভর দিয়ে টানা শ্বাস নিল কয়েকবার। হাঁপিয়ে উঠেছে একদম। মৌসি কিছুক্ষণ পর মাথা উঁচু করে দেখে কেউ একজন মৌসির সামনে পানির বোতল ধরে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে এই ছেলেটার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে তার। ছেলেটা ফর্সা, হ্যাংলা পাতলা শরীরের, চোখ জোড়া সবসময় হাসি মাখা। মৌসি হাত বাড়িয়ে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে বলল, সবসময় হাসতে থাকা মানুষটাও আড়ালে বাচ্চাদের মতো কান্না করে। লানাফ একটু সোজা হয়ে দাঁড়ালো, হাতের এক আঙ্গুল খাড়াখাড়ি ভাবে ঠোঁটের পাশে রেখে কিছু একটা ভেবে বলল, বাঙালি মেয়েরা কাঁদতেও পারে আবার কাঁদাতেও পারে। মৌসি ভ্রু কুচকে বলল, মানে? লানাফ মৌসির হাত থেকে পানির বোতলটা নিয়ে আবার দৌড়ালো। কিছুটা সামনে এগিয়ে গিয়ে পিছু ফিরে বলল, নেক্সট টাইম। মৌসি ভ্রু কুচকে লানাফের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল, মনে মনে আওড়ালো, অদ্ভুত তো ছেলেটা। চারিপাশে নিকষ কালো আধার, জানালায় থাকা শিফন পর্দাগুলো বাতাসের হালকায় দুলছে। টরন্টো শহরবাসী এখন গভীর ঘুমে আচ্ছন্ন। রুমের লাইট অফ করে আধারে বসে আছে মৌসি। ফোনের স্ক্রিনে শুধু এক টুকরো আলো। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে প্রিয় মানুষদের হাস্যোজ্জ্বল মুখ। মাহিম ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ভিডিও কলে আফিয়ার বিয়ের সাজসজ্জা দেখাচ্ছে মৌসিকে। সবার মুখে প্রণচ্ছল হাসি। একপাশে তাসিনকেও দেখা যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মুখটা কেমন শুকনো হয়ে আছে। একটা গাঁদা ফুলের মালা বেশি ঝুলে পড়েছে বলে ওইটা ঠিক করে দিচ্ছে। মাহিম ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। মৌসি মুখ ফুটে বলতে পারল না ফোনটা আগের জায়গায় ধরে রাখতে। একটা টানা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কেটে দিল সে। মৌসি বিছানা থেকে উঠে গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিয়ে চেয়ার টেনে জানালার কাছে বসল। আকাশে এক গুচ্ছ তারার মেলা, মাঝখানে রূপবতী একটা চাঁদ। মৌসি হাত উঁচু করে কয়েকটা তারা গুনে নিষ্পলকভাবে তারাদের দিকে তাকিয়ে রইল। স্মৃতির পাতা উল্টিয়ে কিশোর মনে সে ভয়াবহ প্রেম আছড়ে পড়ল মনের দুয়ারে। মৌসি ছোট থেকে খুবই চঞ্চল স্বভাবের মেয়ে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানে না সে। সবসময় মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরতে থাকে তার। একবার ছোটরা মিলে আখির জন্মদিন পালন করে ছাদে। ঠিক রাত 12টায় সারপ্রাইজ দেওয়ার জন্য ঘুমের মধ্যে আখিকে দোলে ছাদে নিয়ে যায়। সে রাতে সবাই ঘুম মজা করে। বাড়ির বড়রা সবাই ঘুমিয়ে তখন। নিজেদেরও ঘুমাতে হবে। মৌসি নিজের বাড়িতে ছাড়া এই বাড়িতে ঘুমাতে চায় না। পাশাপাশি বাড়ি বলে থাকার জন্য কেউ জোরাজুরিও করে না। আফিয়াদের ঘুমাতে বলে তাসিনকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলে মৌসি। অনেকটা রাত হওয়ায় সবার ঘুমও পাচ্ছে।
আখি তোয়া আগেই ঘুমাতে চলে গিয়েছে। আফিয়া আর রোশনি কেকটা নিয়ে নিচে চলে যাচ্ছিল। মৌসির কেকটা খেতে ইচ্ছে করছে বলে তার কাছে দিতে বলল। আফিয়াও কেকটা মৌসির হাতে ধরিয়ে দিয়ে নিচে নেমে আসলো। তিহান, বিহান, তাসিন, আফিয়া, মৌসি, রোশনি সবাই একসাথে ছাদ থেকে নিচে নেমে আসলো। মৌসি ড্রয়িং রুমে সোফায় বসে কেকটা নিয়ে খেতে বসলো। সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যার যার ঘরে ঘুমাতে গেল। সবাই ঘুমাতে যেতেই মৌসি ড্রয়িং রুমে আলো নিভিয়ে তাসিনের হাতটা টেনে ধরে চুপি চুপি আবারও ছাদে চলে আসলো। তাসিন নিচু স্বরে বলল, আবার ছাদে আসলি কেন? মৌসি তার চেয়েও নিচু স্বরে ফিসফিস করে বলল, প্রেম করতে। তাসিন মৌসির দুষ্টুমি মাখা কথা শুনে মৌসিকে হ্যাঁচকা টানে খুব কাছে নিয়ে এসে আরও ফিসফিস করে বলল, তাহলে শুরু করি, কি বলিস? তাসিনের তপ্ত শ্বাস মৌসির চোখে মুখে পড়ছে। কিছুটা কেঁপে উঠল সে। মৌসির কপালে চলে আসা চুলগুলো তাসিন কানের কাছে গুজে দিল। তাসিন একটু একটু করে মৌসির দিকে ঝুঁকে আসছিল। মৌসি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তাসিন যেই মৌসির নাকের সাথে নাক ঘেঁষে দিতে যাবে তখনই মৌসির হাতে থাকা এক পিস কেক তাসিনের মুখের সামনে ধরল। তাসিন মৌসির এহেন কাণ্ডে চোখ পাকিয়ে তার দিকে তাকায়।